সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না সরকার। বাংলাদেশ নিয়ে অপপ্রচারে ভারতীয় গণমাধ্যম। কূটনীতিকদের জানালেন উপদেষ্টা। মমতার বক্তব্যের সমালোচনা। আগামী ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নির্বাচন কমিশনের প্রথম সভায় সিদ্ধান্ত। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়েও আলোচনা। রাজনীতিক ব্যবসায়ী আমলা মিলে প্রতিষ্ঠা হয়েছিল চোরতন্ত্র। লুটপাটের দায় মেটাতে হবে কয়েক প্রজন্মকে। উন্নয়নের বয়ান তৈরিতেও তথ্যের ভুল ব্যবহার। ১৫ আগস্ট শোক দিবসের ছুটি ঘোষণার হাইকোর্টের রায় আপিলে স্থগিত। জয় বাংলা জাতীয় স্লোগান বাতিল চায় রাষ্ট্রপক্ষ। শুনানি রোববার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। কোনো সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না অন্তর্বর্তী সরকার। তবে বাংলাদেশ নিয়ে ভারতের কিছু গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। উপস্থিত ছিলেন জাতিসংঘের কর্মকর্তারাও। উপস্থিত কূটনীতিকদের প্রায় ১ ঘন্টার বেশি সময় পরিস্থিতি ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং আইনি প্রক্রিয়ার বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে রাষ্ট্রদূতদের। সরকার কোনো ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না, এ বার্তাও দেওয়া হয়েছে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে উপদেষ্টা জানান, তার রাজনীতির জন্যই এমন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশ স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় বলেও উল্লেখ করেন তৌহিদ হোসেন। ভারতের মিডিয়া কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রচার করছে। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়। আমরা সবাইকে সমান চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। বাংলাদেশিরা ভারত বিরোধী নয় উল্লেখ করে নৌ পরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন বলেছেন, দেশটির গণমাধ্যমে অতিরঞ্জিত ভূমিকা পীড়াদায়ক। বরিশাল মেরিন একাডেমিতে শিক্ষা সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। বলেন, দেশের শিল্প খাত ধ্বংস করতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলার চেষ্টা করছে একটি চক্র। চারদিকে সাজ সাজ রব, মনোমুগ্ধকর কুচকাওয়াজ। নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনকে জানানো হয় অভিবাদন। সোমবার সকালে বরিশাল মেরিন একাডেমির ৩য় ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ হয়। নতুন ক্যাডেটদের নিয়ে কেক কাটেন উপদেষ্টা। পুরো একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশিরা ভারত বিরোধী নয়, দেশটির গণমাধ্যমের অতিরঞ্জিত ভূমিকা পীড়াদায়ক বলে মন্তব্য করেন নৌ উপদেষ্টা। এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। একটা দেশের সাথে দেশের রিলেশন হয়, একটা মানুষের সাথে মানুষের রিলেশন হয়। কে ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড় কথা নয়। দেশের শিল্প খাতকে ধ্বংস করতে একটি চক্র ষড়যন্ত্র করছে বলেও জানান উপদেষ্টা। বাইরের প্রপাগান্ডা শুনছেন, ওটা করতেই থাকবে। ওটা যাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আমরা বলি, তা তো কত রকম কথা বলবে। আইন প্রয়োগকারী সংস্থা আরো প্রোঅ্যাক্টিভ হবেন। যারা দুষ্কৃতিকারী, যারা দুষ্কৃতি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। অনুষ্ঠানে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ভারতের নৌবাহিনীর ক্যাপ্টেন বিক্রম চৌহান সহ বিশিষ্টজনরা অংশ নেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। আগামী ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। সোমবার নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির প্রথম কমিশন সভা শেষে কথা জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, কমিশন সভায় সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়েও আলোচনা হয়েছে। সোমবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয় এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন 14তম নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা। এতে ভোটার তালিকা হালনাগাদ সহ 3টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়।
সভা শেষে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, রীতি অনুযায়ী আগামী ২রা মার্চ ঘোষণা হবে চূড়ান্ত ভোটার তালিকা। কমিশনের হাতে বর্তমানে ১৭ লাখ নাগরিকের তথ্য আছে, যা যুক্ত করেই দেয়া হবে ভোটার তালিকার হালনাগাদ তথ্য। একইভাবে ২০২৫ সালে যারা বাদ পড়বেন তাদেরকে পরের বছরের ভোটার তালিকায় যুক্ত করা হবে। চূড়ান্ত আকারে ২রা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে, কিন্তু যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা ২০২৫ সালে যারা ভোটার হবেন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। প্রথম কমিশন সভায় নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৪ কমিশনারের নেতৃত্বে গঠন করা হয়েছে ৪টি কমিটি। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকবো আমি। আইন ও বিধিমালা সংস্কার কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ সময় নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার প্রত্যয় জানান নির্বাচন কমিশনাররা। আজকে আমাদের এজেন্ডা যে ৩টা ছিল আমি আপনাদেরকে বলেছি এই ৩টাই ছিল। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি। এই মুহূর্তে নির্বাচন কমিশনার আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদী, এম নাসিরউদ্দিন দায়িত্ব নেওয়ার পর এটি কিন্তু প্রথম বিদেশি কোনো সাক্ষাৎ বিদেশি কোনো ব্যক্তিদের সাথে। আমরা দেখতে পেয়েছি ঠিক বেলা 4:30টায় কিন্তু জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস তিনি কিন্তু প্রবেশ করেছেন এবং আজকে এই বৈঠকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বলা হয়েছে। তার কারণ হচ্ছে আগামী আগামী নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের এই আলোচনা, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু 3:30টায় তার এখানে প্রবেশ করার কথা থাকলেও কিন্তু ঠিক আমরা দেখতে পেয়েছি 4:30টায় কিন্তু তিনি এখানে প্রবেশ করেছেন এবং ঠিক এম নাসিরউদ্দিন তিনি কিন্তু তাদের সাথে বৈঠকে বসেছেন এবং ঠিক 5টা নাগাদ কিন্তু তাদের বৈঠকটি শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু তিনি শেষ হয়নি বৈঠকটি ভেতরে চলছে। তবে বৈঠক শেষে হয়তো বা আমরা জানতে পারবো আসলে কি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তবে যতদূর এখন পর্যন্ত জানা যাচ্ছে যে আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় এবং সুষ্ঠু নির্বাচন এবং জনগণের মধ্যে যে আস্থা ফিরিয়ে আনা, ভোটাধিকার যে ফিরিয়ে আনা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এবং আরও কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে। তবে সেই বিষয়গুলো তিনি এই বৈঠকটি শেষ হওয়ার পরে এবং তিনি যদি গণমাধ্যমে কথা বলেন তবে সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত তথ্য দিতে পারবো। একটু জানিয়ে রাখি যে এর আগে কিন্তু আজকেই কিন্তু প্রথম এই নির্বাচন কমিশনের কিন্তু আজকে প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভাতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ 3টি এজেন্ডাও বাস্তবায়ন করা হয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি আলোচনাও হয়েছে এবং এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু গণমাধ্যমে কথাও বলেছেন। তো সব মিলিয়ে বলা চলে যে আজকের যেই প্রথম সভা অনুযায়ী কিন্তু যেই প্রধান নির্বাচন কমিশনের সাথে যে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস তিনি প্রবেশ করেছেন এবং তিনি আলোচনা করবেন আগামী নির্বাচন সম্পর্কে। এবং যদিও এই বিষয়টিকে সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে, তবে আমরা যতদূর জানি যে রুদ্ধদ্বার বৈঠক কিন্তু এখন পর্যন্ত প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে কিন্তু তারা এখানে বৈঠক করছেন। সেই বৈঠকে কিন্তু আগামী নির্বাচন নিয়ে আলোচনা হবে। নির্বাচনের পাশাপাশি কিভাবে সুষ্ঠু করা যায়, ভোটাধিকার ফিরিয়ে আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করবেন, এমনটা কিন্তু আমাদের জানতে পেরেছি। তো এই ছিল নির্বাচন কমিশন ভবন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন ভবনে। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় খুলনা ও ময়মনসিংহে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। যখন পরিষ্কারভাবে আমাদের সামনে কিছু ছিল আমরা সেই সময় বলেছি, অর্থাৎ বিএনপি সত্যিকারভাবে আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে, হয়তো সবকিছু যা বলেছি আমরা করতে পারিনি, হয়তো অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু করেছি আবার অনেক কিছু করতে পারি, কিন্তু তারপরেও বিএনপি যে দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে এবং চিন্তা করেই যে এই যে 31 দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে, এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে। আপনারা যদি পত্রপত্রিকার মধ্যে খেয়াল করে থাকেন তো আপনারা নিজেরাই শুনলেন, দেখলেন, আলোচনা করলেন। আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে গত 1.5-2 মাস 3 মাস ধরে যারা অনেক
সংস্কারের কথা বলছে, আমরা এই 31 দফার ভিতরে যা যা বলেছি কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন, এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই। 30 দফাটা প্রথমে 27 দফা হিসাবে দিয়েছিলাম, তার পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছেন, যারা আন্দোলন আমাদের সাথে করেছে, সকল গণতন্ত্র রাজনৈতিক দল যারা স্বৈরাচারের পতন চেয়েছে, যারা একটা বাংলাদেশ গঠন করতে চেয়েছে নতুনভাবে সুন্দরভাবে, সেই সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলোচনা করে পরবর্তীতে আমরা এটিকে 27 থেকে 31 দফায় নিয়ে এসেছি। কাজেই এই 31 দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না, আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন আমরা, আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলোর চিন্তার ফসলই হচ্ছে এই 31 দফা। অর্থাৎ এর সাথে আরো বহু রাজনৈতিক দলের চিন্তা সমন্বয় ঘটেছে এই 31 দফার মধ্যে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফা আমাদেরকে নিয়ে যেতে হবে, এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে। দাওয়ালের ভিতরে আজকে 31 দফা রেখে দিলে চলবে না। আপনাদেরকে নিজের, আমরা কেন্দ্র থেকে করেছি, আপনাদেরকে এখানে আজকে কিছু একটি বক্সের মধ্যে কিছু লিফলেট দেওয়া হয়েছে, বইগুলো দেওয়া হয়েছে। এটি যথেষ্ট নয়, এটি যথেষ্ট নয়। আপনাদেরকে জেলা নেতৃবৃন্দের কাছে কেন্দ্র থেকে পেন ড্রাইভে করে দিয়ে দেওয়া হচ্ছে সফট কপিটি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা কিছু আপনাদেরকে দিয়েছি টোকেন হিসেবে, বাকি আরো অনেক লাগবে, সেটি কষ্ট করে আপনাদেরকে প্রিন্ট করতে হবে। তবে অবশ্যই এখানে জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে এখন পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা উপজেলায় করবেন। উপজেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নেতৃবৃন্দ পরিকল্পনা করবেন কিভাবে আপনারা ইউনিয়ন পর্যায়ে, সেটি আপনাদেরকে পরিকল্পনা করে গ্রহণ করতে হবে। অর্থাৎ মোট কথা মানুষের কাছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সবসময় একটি কথা বলি, বা বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। খুলনা ও ময়মনসিংহে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আরও কার্যকরী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে সার্কের মহাসচিব গোলাম সারওয়ার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা সার্কের মহাসচিবকে বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করলে পুরো অঞ্চলের মানুষ লাভবান হবে। সার্কের বড় সমর্থক হওয়ার জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান গোলাম সারওয়ার। অধ্যাপক ইউনূস জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগ দিতে সার্কভুক্ত দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান। এদিন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্সও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসা বাণিজ্য সহজ করতে কাজ করছে। অ্যাম্বাসেডর উইক্স বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে তার দেশ। 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। 2009 সালে দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করেন হাইকোর্ট। 2008 সাল থেকে 15 আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল আওয়ামী লীগ সরকার। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর এর বছরের ছুটি বাতিল করে 13 আগস্ট প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। আগস্টকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল একটি রায়ের মাধ্যমে। তো সরকার পক্ষ মনে করেছে যে এটি সম্পূর্ণভাবে যে সময়কার যে গভর্নমেন্ট থাকবে তাদের এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, তো সেইটার বিরুদ্ধে আপিল করা হয়েছিল এবং আপিল করার আমাদের আপিলের লিভের শুনানি করে রায়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা শুনানির জন্য পরবর্তী প্রক্রিয়া আপিলের শুনানি হবে যে আসলে এখানে পলিটিক্যাল কোয়েশ্চেন ইনভলভ না, এবং পলিটিক্যাল কোয়েশ্চেনে আমাদের আদালত আসলে হস্তক্ষেপ করতে পারেন কিনা, সেটি যেটি এক্সিকিউটিভ সম্পূর্ণভাবে গভর্নমেন্টের ডিসিশন, পলিটিক্যাল অ্যান্ড পলিসি ডিসিশন, সেখানে আদালতের হস্তক্ষেপ করার সুযোগ আছে কিনা এই বিষয়ে শুনবেন। লুটপাট করা মেগা প্রকল্পের ঋণ শোধ করতে হবে কয়েক প্রজন্মকে। 15 বছর উন্নয়ন বয়ানের তথ্য উপাত্তে ব্যাপক ঘাটতির পেয়েছে শ্বেতপত্র কমিটি। রাজধানীর আগারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানানো হয়।
কমিটির সদস্যরা জানান, রাজনৈতিক অভিলাষ পূরণের তথ্য উপাত্তকে নিজের মতো ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। এ থেকে উত্তরণে অর্থনৈতিক স্থিতিশীলতা ও যথাযথ সরকার প্রয়োজন বলেও মনে করেন তারা। গেল 15 বছর কিভাবে দেশের অর্থনীতিতে তা আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটি। জনগণকে জানানো হয় মেগা প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতি করে পরবর্তী প্রজন্মের ঘাড়ে চাপানো হয়েছে বিশাল অঙ্কের ঋণের বোঝা। $3 বিলিয়ন হাত বদল হয়েছে এই প্রকল্পগুলো দেওয়ার ক্ষেত্রে। কারণ প্রকল্প আমরা জানি দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের মাধ্যমে দেওয়া হয়েছে এবং সেগুলো রাজনৈতিক এবং ব্যবসায়িক ট্রানজাকশনের মাধ্যমেই দেওয়া হয়েছে। দুর্নীতি করে যদি 100 টাকা হয় তার মধ্যে হয়তো 60 টাকা বাইরে নিয়ে গেছে। উন্নয়ন পরিকল্পনায় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের পরামর্শ দিয়ে কমিটির সদস্যরা বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা থেকে সরে না এলে দুর্নীতির গ্রাস থেকে বের হতে পারবে না বাংলাদেশ। আগে বলতাম যে মধ্য আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি আছে, এখন সেটার ঝুঁকি নাই, এটা ঘটে গেছে বলে আমরা তথ্য উপাত্ত দিয়ে তাদের দেখানোর চেষ্টা করেছি। এ সময় কমিটির প্রধান জানান, দেশের অর্থনীতির কোমর ভাঙতে রাজনীতিবিদ ও আমলাতন্ত্র মিলেমিশে হাসিনা সরকারের আমলে তৈরি করা হয়েছিল চোরতন্ত্র। তাদের মধ্যে কারা বেশি দুর্নীতি করেছে এমন প্রশ্নে দেবপ্রিয় বলেন, এক চোর ধরতে আরেক চোরের সাক্ষী নেওয়া কতটা যুক্তিযুক্ত। চামচা পুঁজিবাদের থেকে কিভাবে চোরতন্ত্রে চলে গেল রাজনীতিবিদ, আপনার ব্যবসায়ী এবং আমলা, এই 3 সহযোগ সৃষ্টি করা হলো আর কি। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের। এক চোরের সম্বন্ধে আরেক চোরের সাক্ষ্য কতখানি গ্রহণযোগ্য। ক্যাপাসিটি চার্জের ভুল তথ্য দিয়ে নিজস্ব জ্বালানি উৎপাদন ব্যবস্থা গড়ে না তুলে এলএনজি আমদানির মাধ্যমে দুর্নীতির পথ সুগম করা হয়েছে বলেও জানিয়েছে শ্বেতপত্র কমিটি। এর আগে রোববার প্রধান উপদেষ্টার হাতে শ্বেতপত্র তুলে দেন কমিটির সদস্যরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে অঢেল সম্পদ গড়লেও রাঘব বোয়াল আর তাদের দর্শকরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আটকানো যায়নি আইনের জালে। টিআইবি বলছে, বিদেশে অর্থ পাচার সহ ব্যাংক খাতে বিভিন্ন অনিয়মে জড়িত ছিল নিয়ন্ত্রক সংস্থাগুলোরই এক শ্রেণীর কর্মকর্তা। ক্ষমতার পালাবদল হলেও কেন্দ্রীয় ব্যাংকে এখনও সক্রিয় দুর্নীতিবাজ সেই চক্র, এমন অভিযোগ বাংলাদেশ ব্যাংকের সংস্কারপন্থী কর্মকর্তাদের। অভিযুক্তদের ব্যাপারে সতর্কতা ও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আলতাফ হুসাইনের রিপোর্ট। নিজেদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে সঞ্চয় করেন প্রবাসী, ছোট ব্যবসায়ী, চাকুরিজীবী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। রক্ত পানি করে জমানো সেই টাকা ঋণের নামে লুট করে বিদেশে পাচার করায় এখন তারল্য সংকট ব্যাংকগুলোতে। ব্যাংক লুটকারী হাসিনা সরকারের মদতপুষ্ট ব্যক্তিদের নামও উঠে এসেছে দেশি বিদেশি গণমাধ্যমে। ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন সরকার এলেও এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে অর্থ পাচারকারী ব্যাংক খেকো দুর্নীতিবাজরা। দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্য গড়ে তুললেও ওই টাকা ফিরিয়ে আনার অগ্রগতি যেমন এখনও চিঠি চালাচালিতে সীমাবদ্ধ, তেমনি এখন পর্যন্ত কাউকেই আটকানো যায়নি আইনের জালে। অভিযোগ রয়েছে, ব্যাংক খাত ধ্বংসের নানা অপকর্ম হয়েছে বাংলাদেশ ব্যাংকে বসেই। অভ্যুত্থান পরবর্তী শীর্ষ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করে কেন্দ্রীয় ব্যাংক ছাড়লেও এখনও সক্রিয় আগের চক্র, এমন অভিযোগ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অনেকের। 5 আগস্টের পর থেকে মানববন্ধন বিক্ষোভ করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়ে আসছেন তারা। তাদেরকে যারা সহায়তা করেছে তাদেরকে তদন্ত করে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এ বিষয়ে কথা বলতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মুখপাত্রও কোনো বক্তব্য দিতে রাজি হননি। টিআইবি মনে করে, অর্থ পাচার সহ ব্যাংক খাতে বিভিন্ন অনিয়মে সহায়তা করেছেন এসব অনিয়ম প্রতিরোধের দায়িত্বে থাকা কর্মকর্তাদেরই কেউ কেউ। বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে অর্থ পাচার হয়, এই ধরনের খাতগুলো যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, যেমন বাংলাদেশ ব্যাংক, বিএফআইও নিজেই কিন্তু ব্যাংক খাতের লুণ্ঠনের জন্য এবং লুণ্ঠনের সাথে জড়িত অর্থ পাচারের জন্য দায়ী। দীর্ঘদিনের অনিয়মের জঞ্জাল সরানো কিছুটা সময় সাপেক্ষ উল্লেখ করে এই অর্থনীতিবিদ মনে করেন, অভিযুক্ত কিংবা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় শেষ হয়ে যায়নি। আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া এটা শক্তিশালী হবে। একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তারা কার্যক্রম শুরু করলে আশা করি যে
এদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর প্রতিবেদন অনুযায়ী হাসিনার শাসনামলে দেশ থেকে পাচার হয়েছে 17 লাখ কোটি টাকা। পাচারের 70% হয়েছে ব্যাংক লুট ও বাণিজ্যের আড়ালে জালিয়াতির মাধ্যমে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গুম করে নির্যাতনের অভিযোগে প্রথমবারের মতো বিচারের মুখোমুখি র্যাবের সাবেক 2 কর্মকর্তা। তারা হলেন সাবেক SP মহিউদ্দিন ফারুকী এবং ASP আলিফ উদ্দিন। এর মধ্যে আলিফকে বলা হচ্ছে গুম এক্সপার্ট। জুলাই আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকেও গ্রেফতার দেখিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল। তাদের হাজির করতে বলা হয়েছে বুধবার। গুমের অভিযোগের ম্যাক্সিমাম অভিযোগে আলিফ উদ্দিনকে আনা হয়েছে। মানে সে ছিল গুমের মাস্টার মাইন্ড এবং সে আলটিমেটলি গুম এক্সপার্ট হয়ে গিয়েছে। 19 জুলাই 2024 তারিখ কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখা মাত্র গুলির নির্দেশ হয়। সেই সমাবেশে উনি একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন এবং এই সিদ্ধান্ত উনি নিয়েছিলেন এবং ওনার সাথে আরও অনেকেই নিয়েছিলেন। অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব তিনি MP থাকা অবস্থায় তার কনসার্ন এলাকায়, তিনি যে এলাকার MP, সেখানে তার নির্দেশে এবং পরামর্শে ছাত্র জনতার উপরে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে ছাত্রলীগ আওয়ামী লীগদের ক্যাডার বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে, নিপীড়ন করেছে, আহত করেছে। এদিকে পিলখানায় কথিত বিদ্রোহের নামে 57 সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রক্রিয়া চলছে বলে মঙ্গলবার হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে এবং 25 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা চেয়ে রিটটি দায়ের করেন কয়েকজন আইনজীবী। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢালাও মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন তিনি। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারা এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন, যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। ঢালাও মামলার ক্ষেত্রে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনে আওতায় আনবো এবং এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে শাস্তিতে ভোগ করতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। নানা উস্কানি ও ষড়যন্ত্র থাকলেও বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রেখেছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে কথা বলেছেন সার্বভৌমত্ব আন্দোলনের নেতারা। বক্তারা বলেন, বাংলাদেশের সম্প্রীতি আছে বলেই চট্টগ্রামে আইনজীবী হত্যার পরও কোনো ধরনের গণ্ডগোল তৈরি করা হয়নি। যারা বিভাজনের চেষ্টা করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। বলেন, ভারতের কাছে বন্ধুসুলভ আচরণ প্রত্যাশা করা হলেও শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিপরীত অবস্থান নিয়েছে দেশটি। তাদের সমস্ত আধিপত্য বাংলাদেশ থেকে চলে গেছে। সেই আধিপত্যকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে সবসময় অশান্ত করে রাখছে এই ইন্ডিয়া। একবার পাহাড়ে অশান্ত করছে, একবার মুসলিম হিন্দুতে লাগিয়ে অশান্ত করছে। ন্যায় বিচারকে বাদ রেখে কখনো সম্প্রীতি নিশ্চিত করা যাবে না। ন্যায় বিচার বাদ দিয়ে সম্প্রীতি কিভাবে করবেন? কমিউনিটি ক্রাইমকে অবশ্যই কমিউনিটি ক্রাইম হিসেবে ধরতে হবে। আপনি যদি কমিউনিটি ক্রাইমকে এড়িয়ে যান, যে দুষ্কৃতীরা হত্যা করেছে, দুষ্কৃতীরা হামলা করেছে, এই দুষ্কৃতির কোনো মা বাপ নাই, এদের জীবনে ওদের খুঁজে পাওয়া যাবে না। ভারতীয় গণমাধ্যম ও রাজনীতিবিদদের প্রোপাগান্ডা বন্ধে গণজমায়েত ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা। এ সময় ভারতের কোনো ধরনের আগ্রাসন ও উস্কানি সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দেন নেতারা। ভারতীয় মিডিয়া অব্যাহত বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে, ভারতীয় রাজনীতিবিদরা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা সিরিয়াসলি বাংলাদেশে এই অস্থিরতার পিছনে তারা অ্যাক্টিভ। আমরা কোনো রকমের অবৈধ হস্তক্ষেপ, কোনো অবৈধ উস্কানি আমরা কোনোভাবে আমরা মেনে নিব না। বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সংখ্যালঘুদেরকে আমরা নিরাপত্তা দিতে চাই, সাথে সাথে কোনো প্রকার ভারতীয় উস্কানিকে আমরা প্রত্যাখ্যান করব। এই সরকারকে সহযোগিতা করব, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। জনগণের সেবা করার সুযোগ পেলে মালিক নয় সেবক হিসেবে কাজ করার কথা জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় জেলা জামাত আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিতে হবে না, এমন একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান জামাতের আমির।
ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ। আমরা ধৈর্য ধরেছি, অতীতে ধৈর্য ধরব। যদি কোনোদিন জনগণের খেদমত করার সুযোগ পাই তাহলে সেবক হিসাবে কাজ করবো, মালিক হিসাবে নয়। অতীতে যারা ক্ষমতায় গিয়েছেন বলেছেন জনসভা পরম ধর্ম, এরকম স্লোগান আপনারা দেখেন নাই, শুনেন নাই, কিন্তু সেই ধর্মকে ক্ষমতায় যাওয়ার পরে ভুলে গেছেন। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ঘুরে গেছেন। তারা জনগণের সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক জমিদার হয়ে বসেছেন, আর জনগণকে তারা তাদের ভাড়াটিয়া মনে করেছেন। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আনার দাবিতে রাজধানীর বিভিন্ন থানা এবং ঢাকার বাইরে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিয়েছে সাদপন্থীরা। স্মারকলিপিতে তারা দাবি করেন মাওলানা সাদ বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলিগের কাজে সফর করলেও 7 বছর ধরে তিনি বাংলাদেশে আসতে পারছেন না। তাই আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণে সরকারের সহযোগিতার জোর দাবি জানান তারা। এ সময় দেশের সব মসজিদে বাধাহীনভাবে তাবলিগের কাজ পরিচালিত করার বিষয়ে সুস্পষ্ট আদেশ জারির আহ্বান জানান সাদপন্থীরা। রাজধানীর বিভিন্ন থানা ছাড়াও চাঁদপুর, সিলেট, বরিশাল ও জামালপুরের জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শান্তি চুক্তির 27 বছর প্রত্যাশা ও অগ্রগতি শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি আয়োজনে এই অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া চুক্তির সুফল পাবেন না পাহাড়ের বাসিন্দারা। আজকে সরকারিভাবে আমরা বলেছি 72 সালের সংবিধানের অসম্পূর্ণতা আছে, ওইটা দূর করার জন্য কি কি করা যায় প্রস্তাবনা রেডি করতে পারেন। তা আমরা দেখতে চাই আপনাদের প্রস্তাবনায় আদিবাসীর স্বীকৃতি থাকবে। এই পাহাড়ের সংকটের সমাধান করতে চাই 72 সালের সংবিধানের যে মূল 4 নীতি, তার অন্যতম গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এইটাকে বাদ দিয়ে কি সম্ভব? মোটেই সম্ভব না। তাহলে সেইটাকে আরও কিভাবে আফল করবেন সেইটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেখতে চাই। বিগত হাসিনার সরকার, ফ্যাসিস্ট হাসিনার সরকার, তারা বলেছে যে পার্বত্য চট্টগ্রাম যে চুক্তি, সেই চুক্তিটা নাকি সরকারের সাথে হয় নাই। শেখ হাসিনার উপস্থিতিতে সরকার গঠিত যে কমিটি, সেই কমিটির সাথে স্বাক্ষর হয়েছে, সরকার অস্বীকার করে ফেলছে যে সরকারগুলো চুক্তি করেই শুধু চুক্তি ভঙ্গ করার জন্যে। সেই কারণে আমাদেরকে যেমনিভাবে সরকারের সাথে এনগেজমেন্টে একটা যেতে হবে এবং পাশাপাশি যে আন্দোলন, সেই আন্দোলন সংগ্রামটাও জারি রাখতে হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নির্মাণে অস্বাভাবিক ব্যয় খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনে শ্বেতপত্র কমিটি করার কথা জানালেন উপদেষ্টা হাসান আরিফ। হোটেল লা মেরিডিয়ানে 3য় টার্মিনালের সুবিধা ও চ্যালেঞ্জ বিষয়ক গোল টেবিলে এ কথা বলেন তিনি। বৈঠকে টার্মিনালটিতে ব্যয় 3 গুণ বাড়ানো ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করা হয়। নান্দনিক এবং বিশ্বমানের স্থাপনা হিসেবে গড়ে তোলার তকমা দিয়ে 2019 সালের শেষে নির্মাণ শুরু হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের। ট্রাফিক, স্থান সংকট, নিরাপত্তা ইস্যুসহ নানামুখী সমস্যায় শহরের বাইরে নতুন এয়ারপোর্ট নির্মাণের পরামর্শ থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তে 3য় টার্মিনাল নির্মাণ করা হয় রাজধানী কাওলাতেই। দীর্ঘদিন ধরে পরিকল্পনার পরও নকশায় যেমন ভুল ছিল, তেমনি 7,000 কোটি টাকার নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ায় 22,000 কোটিতে। সোমবার হোটেল লা মেরিডিয়ানে 3য় টার্মিনালের সুবিধা ও চ্যালেঞ্জ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে এমন অভিযোগগুলোই উঠে এসেছে। বেসরকারি বিমান পরিচালনা কোম্পানিগুলোর মত, নিম্নমানের সামগ্রী ও অখ্যাত যন্ত্রপাতি সংযোজিত হয়েছে 3য় টার্মিনালে। টার্মিনাল প্রজেক্ট 7,000 কোটি টাকার প্রাক্কলিত ব্যয় কিভাবে মাত্র কয়েক বছরের ব্যবধানে রানওয়ে বাদ দেই 22,000 কোটি টাকায় দাঁড়াতে পারে। একের পর এক নকশাগত ত্রুটি নিয়ে 2016 সালের দিকে 3rd টার্মিনালের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। শহরের মাঝে হওয়ায় 3য় টার্মিনালে অপারেশনাল সুবিধা কতটুকু বাড়বে তা নিয়ে প্রশ্নের পাশাপাশি শঙ্কা রয়েছে বিমানের সক্ষমতা নিয়েও। এই জায়গাতে এই এয়ারপোর্ট রেখে কখনোই আমরা ওই এভিয়েশন হাবের স্বপ্ন দেখাটা আমাদের অর্বাচীনের মতো কাজ হবে। এয়ারলাইন বাড়ছে, জিএচএ ক্যাপাবিলিটি সেই অনুযায়ী বাড়া উচিত এবং কন্টিনিউয়াসলি আমরা সেম কমপ্লেনই করে যাচ্ছি। বৈঠকে বর্তমান ব্যবস্থাপনায় কার্গো সহ সিভিল এভিয়েশন ও বাংলাদেশ বিমানের বিভিন্ন অসঙ্গতি সেবা বান্ধব করার পরামর্শ দেন স্টেক হোল্ডাররা। 8 months of the ইন ইয়ার কন্টিনিউ নন স্টপ বৃষ্টি হয়। এই বৃষ্টির সময় কাগজের কার্টুনগুলো, বক্সগুলো ভেঙে ভিজে নষ্ট হয়ে যায়। মিলিয়ন ডলার আমরা ক্লেম রিসিভ করতেছি। মাইন্ডসেটটা যেন চেঞ্জ করা হয়। ভবিষ্যতে যে এয়ারলাইন্সগুলো আসবে তারা কিন্তু আসবে যে ডিজিটাল নেটিভ মাইন্ডসেট নিয়ে।
সব সংকট দূর করে তৃতীয় টার্মিনালে মানসম্মত সেবা নিশ্চিতের কথা জানায় বাংলাদেশ বিমান। The customer airlines, they are also expecting that a quality, excellent, world-class ground handling service, যেটা আমরা অফার করব ইনশাআল্লাহ, আমরা এটা নিয়ে কাজ করছি। বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা বলেন, নির্মাণে দুর্নীতি হলে খতিয়ে দেখবে সরকার। দুর্নীতি না হলে এই খরচটা হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে, দুর্নীতি দমন কমিশনও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে সিভিল এভিয়েশনকে বিমানবন্দর পরিচালনার দায়িত্ব থেকে সরে এসে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শুল্ক ছাড় সহ বিভিন্ন উদ্যোগ নিলেও বাজারে নিত্যপণ্যের দাম না কমায় কার্যকর ব্যবস্থা নিতে বাজার সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। জাতীয় প্রেস ক্লাবের সামনে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, দ্রব্যমূল্য ক্রয় সীমার মধ্যে রাখতে উৎপাদন খরচ কমাতে হবে, পাশাপাশি সরবরাহে বিদ্যমান বাধাগুলো দূর করতে হবে। অভ্যুত্থানের সুফল নিত্যপণ্যের বাজারে নেই উল্লেখ করে বক্তারা বলেন, সরকারের মধ্যে এখনও সুবিধাভোগী ও কমিশনভোগীরা টিকে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। এছাড়া বাজার অস্থিতিশীল হওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজিকেও দায়ী করেন বক্তারা। মধ্যস্বত্বভোগী ভেঙে ফেলেন, চাঁদাবাজ ভেঙে ফেলেন, সরবরাহ ঠিক রাখেন, দেখবেন এই জিনিসপত্রের দাম কন্ট্রোলে চলে আসলো। কর্পোরেট ব্যবসায়ীদের কাছে যারা সিন্ডিকেট করে এই দেশের ব্যবসা বাণিজ্য সব ওই সরকারের আমলে যাদের হাতে ছিল এখনো তাদের হাতে রয়ে গেছে। সরকারকে আমরা বলবো, বাজারে গিয়ে দেখেন যে মানুষ এখন আপনাদেরকে কি বলে, এই যে জীবন যারা দিল তার মা বাবারা কি বলে, সেটা এখানে খালিগা মিডিয়া ওই আবু সাহেবের খবর জেরাত করে চলে আসলে আর আপনি জানেন যে এখন খবর পর্যন্ত দখল হয়ে যাচ্ছে। 48 ঘন্টার মধ্যে 3 দফা দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সোমবার মহাখালীতে সংবাদ সম্মেলনে তিতুমির ঐক্য কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয়কে 48 ঘন্টা সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। কমিটি গঠনের পর 3 কর্মদিবসের মধ্যে সরেজমিনে কলেজ পরিদর্শন ও 15 দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট দেওয়ার দাবিও জানায় তিতুমিরের শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিমন্ত্রী পদমর্যাদার ডক্টর আমিনুল ইসলাম এবং শিক্ষা সচিব আমাদের সাথে আলোচনা করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী শিক্ষা প্রতিমন্ত্রী পদমর্যাদার ডক্টর আমিনুল ইসলাম এবং শিক্ষা সচিব। আলোচনার পর মন্ত্রণালয়ে আমাদের দাবির যৌক্তিকতা বুঝতে পারেন এবং তিতুমির বিশ্ববিদ্যালয় গঠনের একটি শক্তিশালী কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। আগামী 48 ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় সম্ভাব্যতা যাচাইয়ের কমিটির বিষয়ে আমাদের এই 3 দফা দাবি মেনে নেওয়া না হলে আমাদের পরবর্তী কর্মসূচির দিকে ধাবিত হতে বাধ্য হব। ডেঙ্গুতে 20 থেকে 40 বছর বয়সীদের মৃত্যুহার বেশি। হাসপাতালে দেরিতে আসা এবং সচেতনতার অভাবে শীত মৌসুমেও ডেঙ্গুতে প্রাণহানি কমছে না। সোমবার ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় মহাপরিচালক জানান, ডেঙ্গু প্রতিরোধে গাফিলতি সহ্য করা হবে না। সোমবার সকালে মহাখালীর স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক জানান, ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসের লার্ভা পাওয়া যায়। ডেঙ্গুতে ঢাকা সিটি কর্পোরেশনে 20 থেকে 40 বছর বয়সীদের মৃত্যু বেশি হচ্ছে। মানুষের সচেতনতার অভাব, আমাদের দিক থেকে মনে করছি আমরা যথেষ্ট পরিমাণ প্রচার এবং প্রচারণা চালাতে পারতেছি না, অথবা আমরা যেগুলো চালাচ্ছি সেগুলো সমাজে ঠিক যেভাবে কাজ করার কথা, যেভাবে প্রতিফলন আসার কথা সেভাবে আসছে না। চিকিৎসকের সংকট ও আর্থিক সীমাবদ্ধতার কথা স্বীকার করে মহাপরিচালক বলেন, ডেঙ্গু প্রতিরোধে কোনো গাফিলতি সহ্য করা হবে না। আমাদের সীমাবদ্ধতা, এই যে আমাদের প্রতিকূলতা, এর মধ্যে আমরা কিভাবে সামনের দিকে এগোতে পারি তারই সঙ্গী সাথী হিসেবে, আপনাদেরকে সাহায্যকারী হিসেবে আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের কোনো ধরনের শিথিলতা যদি থাকে আপনারা সেটা পরামর্শ দেবেন। এ সময় ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ে ঢাকা সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যের অমিলের কারণ জানতে চান সাংবাদিকরা, তবে তা এড়িয়ে যান মহাপরিচালক। এছাড়া জিকা ভাইরাস ও চিকুনগুনিয়া নিয়ে ভয়ের কারণ নেই বলেও জানানো হয় এই ব্রিফিংয়ে। ঢাকা সিটি কর্পোরেশনে আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। দেশটিতে হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
2025 সালের 29 জানুয়ারি পর্যন্ত এই সুযোগ থাকছে। বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। সৌদি আরবে নানা কারণে কফিল বা স্পন্সর থেকে বিচ্ছিন্ন হয়ে যারা হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের জন্য এসেছে বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের আইন সহকারী মামুনুর রশিদ জানিয়েছেন 2024 সালের নভেম্বর পর্যন্ত যেসব প্রবাসী এই পরিস্থিতিতে রয়েছেন তারা আগামী বছরের জানুয়ারির 29 তারিখের মধ্যে বৈধ হতে পারবেন। তারা যে জিনিসটা আমাদেরকে জানিয়েছেন যে 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত যাদেরকে হুরুপ দেওয়া হয়েছে ইতিপূর্বে, এই হুরুপ্রাপ্ত কর্মীরা চাইলে এখন বৈধ হতে পারবে। এর জন্য সুযোগ দেওয়া হয়েছে আজকে 1 তারিখ থেকে 29 জানুয়ারি পর্যন্ত, 25 সালের 29 জানুয়ারি পর্যন্ত। হুরুপ প্রাপ্তদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া কেবল সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন হবে। তবে এর জন্য প্রবাসীদের নির্ধারিত কাগজপত্র এবং প্রাসঙ্গিক তথ্য জমা দিতে হবে। এ বিষয়ে দূতাবাস থেকে আরও জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের সাহায্যের জন্য বিভিন্ন তথ্য সেবা চালু রাখা হয়েছে। প্রবাসীরা দূতাবাসে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা নিতে পারবেন। সকল প্রবাসীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। যারা এখনও বৈধ হওয়ার চেষ্টা করেননি তাদেরকেও দ্রুত এই সুযোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ক্রিকেটারদের বিমান ছাড়ার কয়েক ঘন্টা আগে আনুষ্ঠানিকভাবে উইন্ডিজের বিপক্ষে 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করল বিসিবি। অনুমিতভাবেই ইনজুরির কারণে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। আর বিসিবি এবং সরকারের সঙ্গে হিসেব নিকেশ না মেলায় দলে নেই সাকিব আল হাসান। ক্যারিবিয়ান অঞ্চলে টেস্টের পর রঙিন পোশাকেও দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আর টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। বিশ্বকাপ ছাড়া খুব সম্ভবত একটা সিরিজের দল দেয়া নিয়ে এত অপেক্ষা কখনো করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে দলের 4 সদস্য উইন্ডিজের বিমান ধরার জন্য যখন প্রস্তুত, তখনই আনুষ্ঠানিকভাবে 15 সদস্যের দল ঘোষণা ক্রিকেট বোর্ডের, যেখানে অনুমিতভাবেই নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং বগুড়ায় অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে ব্যথা পাওয়া মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। মূলত এই দুজনের ইনজুরি আপডেটের জন্যই এতটা সময় অপেক্ষা করেছে ক্রিকেট বোর্ড। যদিও শেষ পর্যন্ত মেডিকেল বিভাগ থেকে গ্রিন সিগন্যাল না পেয়ে তাদের বাদ দিয়েই স্কোয়াড দিতে বাধ্য হলেন নির্বাচকরা। এছাড়া দলে নেই সাকিব আল হাসান। টি10-এ নিয়মিতভাবে পারফর্ম করলেও জাতীয় দলের সিরিজে আপাতত থাকছেন না সাকিব। ওয়ানডে দলে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে দলের সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। টেস্টের পর এবার রঙিন পোশাকেও তার উপর আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট। তবে এই দলে চমক হিসেবে আছেন একজন, পারভেজ হোসেন ইমন। মূলত টপ অর্ডার ব্যাটারদের টানা ব্যর্থতায় বাধ্য হয়েই তাকে ডেকে পাঠানো হয়েছে। এর আগে 6টি আন্তর্জাতিক টি20-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ইমন। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন জাকির হাসান। আর 2023-এর ডিসেম্বরের পর আবারও জাতীয় দলের রাডারে ফিরলেন আফিফ হোসেন ধ্রুব এবং ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার তানজিম হাসান সাকিব। এছাড়া আফগানিস্তান সিরিজে অভিষেক ম্যাচে দারুণ পারফরমেন্স দেখিয়ে দলে জায়গা ধরে রেখেছেন পেসার নাহিদ রানা। দলের বাকি সদস্যরা আছেন আগের মতোই। উইকেট কিপারের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ লিটন কুমার দাস। ওপেনিংয়ে আছেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গী জাকের আলী অনিক। স্পিনার কোটায় আছেন দুজন, বাঁহাতি অর্থোডক্স নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। আর সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে গতির ঝড় তুলতে থাকছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্প্রদায়িক কর্মকাণ্ড বরদাস্ত করে না সরকার। বাংলাদেশ নিয়ে অপপ্রচারে ভারতীয় গণমাধ্যম। কূটনীতিকদের জানালেন উপদেষ্টা। মমতার বক্তব্যের সমালোচনা। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। নির্বাচন কমিশনের প্রথম সভায় সিদ্ধান্ত। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ নিয়েও আলোচনা। এবং রাজনৈতিক ব্যবসায়ী আমলা মিলে প্রতিষ্ঠা হয়েছিল চোরতন্ত্র। লুটপাটের দায় মেটাতে হবে কয়েক প্রজন্মকে। উন্নয়নের বয়ান তৈরিতেও তথ্যের ভুল ব্যবহার। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।